সীমান্তে টানা কয়েকদিনের সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার দায় নিয়ে উত্তেজনার পর অবশেষে শান্তি আলোচনা ভেস্তে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই আলোচনার ফল শূন্য সমাপ্তির পর দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে। গত বৃহস্পতিবার থেকে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। শুক্রবার পর্যন্ত আলোচনা চললেও শনিবার তা ভেঙে যায়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান আলোচনায় অসহযোগিতামূলক ও দায়িত্বহীন আচরণ করেছে। পাকিস্তানি পক্ষ তাদের সব নিরাপত্তা ব্যর্থতার দায় আফগানিস্তানের উপর চাপাতে চেয়েছে, অথচ নিজেদের দায়িত্ব নিতে সম্পূর্ণ অনিচ্ছা দেখিয়েছে বলেন তিনি। তবে তালেবান সরকার এখনই যুদ্ধ চায় না জানিয়ে মুজাহিদ বলেন, আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে। তিনি দাবি করেন, পাকিস্তানের একতরফা মনোভাবের কারণেই আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের সংলাপ এখন সম্পূর্ণ অচলাবস্থায়। পরিস্থিতি অনিশ্চিত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং এর কোনো ভবিষ্যৎ নেই। আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্তে সামরিক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। অন্যদিকে তালেবান সরকারও সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং আফগান সেনাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি পাকিস্তান যুদ্ধ শুরু করে তাহলে আফগানিস্তানের বৃদ্ধ থেকে যুবক সবাই লড়াইয়ে নামবে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় প্রস্তুত। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইস্তাম্বুল বৈঠক ছিল সংঘর্ষ নিরসনের শেষ বড় সুযোগ, যা এখন হাতছাড়া হয়েছে। গত 19 অক্টোবর দোহায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সেই চুক্তির পরেও সীমান্তে সংঘর্ষ, ড্রোন হামলা ও সীমান্তবর্তী গ্রামে গোলাগুলির ঘটনা অব্যাহত থাকে। পাকিস্তান দাবি করে আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান সরকার বলছে, পাকিস্তান নিজের ব্যর্থতা ঢাকতেই তাদের উপর দোষ চাপাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে যুদ্ধ বাঁধলে তা শুধু সীমান্ত অঞ্চলের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ প্রভাব ফেলবে। চীনের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। সমুদ্র পরীক্ষা এবং বিভিন্ন প্রযুক্তিগত যাচাই শেষে নতুন এই রণতরীটি চীনের নিজস্ব নির্মাণ, যা দেশটির প্রতিরক্ষা ও আধুনিক সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। রণতরীটির নামকরণ করা হয়েছে ফুজিয়ান প্রদেশের নামে, যা তাইওয়ানের ঠিক বিপরীত পাশে অবস্থিত। প্রেসিডেন্ট শি জিনপিং হাইনান প্রদেশে রণতরীটির যাত্রা উদ্বোধন ও পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি নিজে নৌযানটিতে উঠে এর আধুনিক প্রযুক্তি ও ক্ষমতা পরিদর্শন করেন, যা চীনের সামরিক শক্তির জন্য নতুন দিক নির্দেশ করছে। ফুজিয়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফ্লাইট ডেক সম্পূর্ণ সমতল, যা বিমান উড্ডয়নে বিদ্যুৎ চৌম্বকীয় ক্যাটাপুল্ট ব্যবহারের সুযোগ দেয়। এই প্রযুক্তি আগের দুটি রণতরী লিয়াওনিং ও শ্যানডং এর তুলনায় অনেক বেশি আধুনিক ও কার্যকর। আগের দুটি রণতরী তুলনামূলকভাবে ছোট ও জাম্প ভিত্তিক, যেখানে ফুজিয়ান বড় ভারী অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের জঙ্গি বিমান পরিচালনায় সম্পূর্ণ সক্ষম। সমুদ্র পরীক্ষামূলক চলাচলের সময় ফুজিয়ানে ওড়ানো হয়েছে J-35 স্টেলথ জঙ্গি বিমানের নতুন সংস্করণ, আগাম হুমকি শনাক্তে সক্ষম KJ-600 বিমান এবং নিয়মিত ব্যবহৃত J-15 জঙ্গি বিমান, যা রণতরীর বহুমুখী কার্যক্ষমতার প্রমাণ দেয়। ফুজিয়ানের আনুষ্ঠানিক দায়িত্বে নামার সঙ্গে সঙ্গে চীনের নৌবাহিনী এখন আরও সক্ষম, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর বিমান অপারেশন পরিচালনায় প্রস্তুত। এটি শুধু একটি সামরিক শক্তি নয়, বরং চীনের প্রতিরক্ষা ও জাতীয় গর্বের প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান দৃঢ় করছে। দিল্লির লালকেল্লার কাছে 10 নভেম্বর 2025 এর সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণ পুরো রাজধানীকে শোক ও আতঙ্কে কাঁপিয়ে দিয়েছে। একটি হুন্ডাই গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানোর মুহূর্তে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তাণ্ডব এত ভয়াবহ ছিল যে পাশের গাড়ি ও অটোরিকশা ছাই হয়ে যায়। এতে কমপক্ষে 9 জন নিহত এবং 20-এর বেশি আহত হয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি হরিয়ানার রেজিস্ট্রেশনের ছিল। গাড়ির মালিক দাবি করেছেন তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছেন। তবে বিক্রয়ের সঠিক রেকর্ড না থাকায় পুলিশের সন্দেহ আরও বেড়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিস্ফোরণের সঙ্গে বিপজ্জনক বিস্ফোরক উপকরণ, অ্যামোনিয়াম নাইট্রেট ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের সহায়তায় কার্যরত জঙ্গি সংগঠনগুলো। জম্মু কাশ্মীর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লস্কর-ই-তৈয়বা ও জৈশ-ই-মোহাম্মদ সংক্রান্ত একাধিক দল সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ ও সরবরাহ কার্যক্রম চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লস্করকে পাকিস্তানের সেনা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখলেও জৈশকে কিছুটা স্বাধীন রেখে ভারতের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক সন্ত্রাসের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে এই বিস্ফোরণ শুধু দুর্ঘটনা নয়, এটি নির্বাচনী সময়ে রাজনৈতিক সংকেত বহন করছে। বিহারের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগের দিন এই হামলা ঘটায় অনেকেই এটিকে উদ্দেশ্যমূলক জঙ্গি আক্রমণ হিসেবে দেখছেন। কোনো সংগঠনও দায় স্বীকার করেনি। ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হলেও বড় ধরনের বিস্ফোরণ ঘটার বিষয়টি নিরাপত্তা সংস্থার জন্য বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দারা গাড়ির মালিক, ব্যবহারকারী, চেইন, বিস্ফোরক ধরন এবং হামলার পথ খতিয়ে দেখছেন। সব তথ্য বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে যে নেপথ্যে জৈশ, লস্কর এবং পাকিস্তানের সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভয়ঙ্কর যাত্রায় আবারও গেল প্রাণ। মিয়ানমার থেকে ছেড়ে যাওয়া অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের মধ্যবর্তী সমুদ্র সীমায় ডুবে গিয়েছে। নৌকাটিতে অন্তত 90 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। রোববার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এ পর্যন্ত 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে মালয়েশীয় কর্তৃপক্ষ ও সামুদ্রিক নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আজিল আবু শাহ জানান অভিবাসন প্রত্যাশীরা প্রায় 300 জনের একটি বড় দলের অংশ ছিলেন। প্রথমে তাদের একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানব পাচারকারীরা তাদের 3টি ছোট নৌকায় ভাগ করে দেয়। প্রতিটি নৌকায় প্রায় 90 জন করে ছিল। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছে, আর বাকি দুটির অবস্থান এখনো অজানা। আবজিল বলেন উদ্ধার হওয়া 6 জনের মধ্যে 3 জন মিয়ানমারের নাগরিক। পরে আরো 3 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন রোহিঙ্গা এবং 1 জন বাংলাদেশি। তিনি আরো জানান উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছে নৌযাত্রা শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে মিয়ানমারের উপকূল থেকে। প্রত্যেকে মানব পাচারকারীদের হাতে দিয়েছিল গড়ে 3.5 লাখ টাকা। স্থানীয় জেলেদের সহায়তায় মালয়েশিয়ার কোস্ট গার্ড ও পুলিশ বাকি নৌযানগুলোর অবস্থান শনাক্তে কাজ করছে। আশঙ্কা করা হচ্ছে বাকি দুটি নৌকাতেও শতাধিক অভিবাসন প্রত্যাশী রয়েছেন, যারা জীবন মৃত্যুর ঝুঁকিতে সাগরে ভাসছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায় প্রতি বছর মিয়ানমার ও বাংলাদেশের উপকূল থেকে শত শত রোহিঙ্গা ও বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। এর বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রাণঘাতী ঝুঁকিতে পড়েন। এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডের কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।